নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আবেগ, উদ্বেগ, উত্তেজনা, রাত দখল, প্রতিবাদ, স্লোগানের ঢেউ। 163 দিনের অপেক্ষা, 164তম দিনে বিচার। আরজি করের ধর্ষণ খুনের ঘটনায় সাজা ঘোষণা, আমৃত্যু কারাদণ্ডের সাজা দোষী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের, সঙ্গে 50,000 টাকা জরিমানা। নির্দেশ শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাসের। কখনো রাত দখল, কখনো ধর্ণা, আবার কখনো অনশন, মানববন্ধন, অরন্ধন। আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদের এমন অরাজনৈতিক রূপ এর আগে বাংলা দেখেনি। রাজপথে বিচার চেয়ে সাধারণ মানুষের জনজোয়ার, এক তাল এক সুরে একটাই স্লোগান, জাস্টিস ফর আরজি কর। আরজি করে অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জাগ্রত হয়েছিল রাজ্য তথা দেশ। টানা আন্দোলন এবং বিচারের অপেক্ষায় 163 দিন পার। আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডে সাজা ঘোষণা। শিয়ালদা কোর্টে 210 নম্বর রুমে সাজা শোনান বিচারক অনির্বাণ দাস। ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর এক ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সিবিআই মৃত্যুদণ্ডের জন্য সওয়াল করলেও আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ বিচারকের। 50,000 টাকা জরিমানা, জরিমানার অর্থ দিতে না পারলে আরও 5 মাসের কারাদণ্ডের নির্দেশ। কর্তব্যরত অবস্থায় খুন হওয়ার জন্য 10 লক্ষ টাকা এবং ধর্ষণের জন্য 7 লক্ষ টাকা নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ। We always prayed for the highest level of punishment. But the Landed Court has given the life sentence of the accused person, and we have pointed out the latches of the investigation that created a confusion in the mind of the Landed Court. That is the reflection of the judgment. দোষীর ফাঁসি চেয়েছিলাম, আরজিকর কাণ্ডে রায় শুনে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। সোমবার ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর। সাধারণ মানুষের প্রবেশের অনুমতি ছিল না এদিন। সকাল 10:40 নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে আদালতে নিয়ে আসা হয় সঞ্জয়কে। কোর্ট চত্বরে মোতায়েন করা হয়েছিল বিপুল পুলিশ বাহিনী। নিরাপত্তার দায়িত্বে ছিলেন ডিসি পদমর্যাদার আধিকারিকরা। 80 জন মহিলা পুলিশ আধিকারিকও ছিলেন নিরাপত্তার দায়িত্বে। এদিন নির্যাতিতার পরিবারকে ধর্ষণ ও খুনের ঘটনায় মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন বিচারক। তবে তা নিতে অস্বীকার করেন নির্যাতিতার বাবা মা। এদিন সঞ্জয়ের আইনজীবী জানান, তদন্তে খামতি রয়েছে, তাই ফের তদন্তের আবেদন জানান তিনি, যদিও তাঁর আবেদন খারিজ করে দেন বিচারক। তারিখের পর তারিখ, তবু বিচার মিলছিল না। গত শনিবারের শুনানিতে আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। তারপর নজর ছিল সোমবারের শুনানিতে। মামলায় ফাঁসি নয়, আমৃত্যু কারাদণ্ডের শাস্তি পেয়েছেন সঞ্জয়। সুবিচার কি মিলল? আন্দোলনকারীদের একাংশের মুখে হাসি থাকলেও একাংশ অখুশি। সঞ্জয়ের সাজায় কিছুটা স্বস্তি মিললেও বিচার কি এখানেই শেষ, নাকি এখান থেকে শুরু আরও এক নতুন লড়াই? কারণ এই রায়ের ভিত্তিতে হাইকোর্টে যেতে পারবে সঞ্জয় রায়। পীযূষ কান্তি নাগ, রিয়া মাঝি ও শুভঙ্কর মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। অভয়াকাণ্ডের রায়ে এক সারিতে শাসক থেকে বিরোধী দল। আরজিকর কাণ্ডে ধর্ষণ খুনে অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের সাজায় অখুশি মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলের নেতারা। রাজ্য পুলিশের তদন্তে মাটিগাড়া, জয়নগর, ধনেখালি, ফরাক্কা ও গুরাপের মতো ধর্ষণ খুনের মামলায় দোষীদের ফাঁসির সাজা হয়। অন্যদিকে আরজিকরের মতন সারা জাগানো ঘটনায় সিবিআই তদন্তে দোষীকে দেওয়া হলো আজীবন কারাবাসের সাজা, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
অভয়াকাণ্ডের রায়ে এক সারিতে শাসক বিরোধী। আমৃত্যু সাজায় অখুশি মুখ্যমন্ত্রী থেকে বিরোধী নেতারা। আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনে অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের ঘটনায় অখুশি শাসক থেকে বিরোধী। সব হয়েও যেন কিছুই হলো না। ধর্ষণ খুনের মতো বর্বরচিত ঘটনায় মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ সাজাই আশা করেছিলেন মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা। জয়নগর, ফরাক্কা ও গুরাপের মতো ধর্ষণ খুনের মামলায় প্রায় ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে ফাঁসির সাজা ঘোষণা করা হয়। ১৬৪ দিনের মাথায় আরজিকর কাণ্ডে আজীবন কারাবাসের সাজা ঘোষণা কোথাও যেন সম্পূর্ণ নয় বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক দলগুলি। আমার রিঅ্যাকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন ৫৪ দিন থেকে ৬০ দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে যাবে। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। সঞ্জয়ের আমৃত্যু কারাবাসের সাজা কোথাও যেন একটা অতৃপ্তি সৃষ্টি করেছে বলেই মনে করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সবই হলো, কিন্তু অতৃপ্তি যেন অসন্তুষ্টি আমার নিজের ব্যক্তিগতভাবে তার থেকে বার হতে পারছি না। আমার মনে হচ্ছে যেন যেটা আমরা আশা করেছিলাম সেটা ঠিক হলো না। আমি কোনো বিচারককে তো দোষ দিতে পারি না, দিচ্ছিও না, কিন্তু তদন্ত বলুন, তদন্তের গভীরতা বলুন, সব মিলিয়ে সর্বত্র যেন এক অপেশাদারিত্বের ছাপ, অদক্ষতার ছাপ, এবং তারই পরিণামে এই ধরনের বিচারের নিষ্পত্তি হলো বলে আমি মনে করি। সিবিআই এর তদন্তে প্রশ্ন না তুললেও বিচারকের রায়ে খুশি নন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি বলি, সমাজ, জনগণ, পরিবার কেউ এই রায়ে খুশি নয়। আমি ব্যক্তিগতভাবে খুশি নয়। এই রকম যে এদের জীবজন্তুর সঙ্গে তুলনা করা মুশকিল, এসব লোককে ক্ষুধার্ত নেকড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত। যতই রাজনৈতিক মতভেদ থাক, আদর্শগত লড়াই থাক, সবকিছুকে দূরে ঠেলে আরজিকরের রায়ে এক বিন্দুতে শাসক বিরোধীরা। রাজ্য পুলিশের তদন্তে ধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির সাজা হয়, অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে হয় আজীবন কারাবাস। একটু হলেও যেন কোথাও কাটল তাল। প্রকৃত বিচার কি পেল নির্যাতিতা, উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। আরজিকরের ধর্ষণ খুনের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়, পর্যবেক্ষণ শিয়ালদা আদালতে। ফাঁসি নয়, আরজিকরের ধর্ষণ এবং খুনের মামলায় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ বিচারকের। ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ৫ মাস আরও কারাবাস। মৃতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ আদালতের। আরজিকর ধর্ষণ এবং খুনের মামলায় সাজা ঘোষণার দিন। দোষীর শাস্তি ঘোষণা করবে শিয়ালদহ আদালত। তার আগে আদালত চত্বরে নিরাপত্তার কড়াকড়ি। সকাল 10:40। প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয় দোষী সঞ্জয় রায়কে। র্যাফ পুলিশে 6 লাভ শিয়ালদহ আদালত চত্বর। পুলিশ ভ্যান থেকে সিভিক সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হয় কোর্ট লকআপে। 210 নম্বর কোর্টরুমে দোষীর শাস্তি শোনাবেন বিচারক অনির্বাণ দাস। বেলা 12:36। কোর্টরুমে আসেন বিচারক অনির্বাণ দাস। বেলা 12:41। দোষী সঞ্জয় রায়কে এজলাসে নিয়ে আসা হয়। বিচারক অনির্বাণ দাস বলেন, সঞ্জয় রায়, আপনাকে বলেছিলাম এই মামলায় আপনার বিরুদ্ধে যে চার্জ জানা হয়েছিল সেগুলো প্রমাণিত হয়েছে। এই শাস্তির বিষয়ে কি বলবেন?
সঞ্জয় রায় বলেন, আমি এই কাজ করিনি, বিনা কারণে ফাঁসিয়েছে। আদালতে আসার পর আমি জানতে পেরেছি এত কিছু নষ্ট হয়েছে। আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, সেটা তাহলে নষ্ট হয়ে যেত। আমাকে প্রথম দিন থেকেই ফাঁসানো হয়েছে, পুলিশি হেফাজতে অত্যাচার করা হয়েছে, এখানে ওখানে সই করাচ্ছে, লেখাচ্ছে। সিবিআই হেফাজতে যাওয়ার পর সিবিআই বলল মেডিকেল করাতে নিয়ে যাবে। আমায় গাড়িতে তুলে বেহালা থেকেই গাড়ি ঘুরে যায়। জোকা ইএসআইতে মেডিকেল হলো না, ইএসআই এর পর কমান্ডেও হলো না, আদালতে এসে হলো। আপনি বিচার করুন। বিচারক অনির্বাণ দাস বলেন, আপনাকে একটা গোটা দিন দেওয়া হয়েছিল, সময় দেওয়া হয়েছে। আপনার উকিলরা বলেছেন কি হয়েছে না হয়েছে আপনার চেয়ে ভালো কেউ জানে না। আমার কাছে যা এসেছে তা দিয়েই বিচার করেছি। আপনি নির্দোষ এ কথা আগেও বলেছেন। শাস্তির বিষয় বলুন। আপনার বাড়িতে কে কে আছে? সঞ্জয় রায় বলেন, মা আছেন। বিচারক অনির্বাণ দাস বলেন, আপনার সঙ্গে কেউ যোগাযোগ করেনি? আপনি যখন জেলে ছিলেন কেউ দেখা করেছে? সঞ্জয় রায় বলেন, না স্যার, আমি পুলিশ কোয়ার্টারে থাকতাম। বিচারক অনির্বাণ দাস বলেন, আর কিছু বলবেন? সঞ্জয় রায় বলেন, আমি এটা করিনি, আমাকে তা সত্ত্বেও দোষী প্রমাণিত করা হয়েছে। সিবিআইর আইনজীবী বলেন, একটি সরকারি হাসপাতালে চিকিৎসকের মৃত্যু হয়েছে। এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। সর্বোচ্চ শাস্তির দাবি করছি। অভিযুক্তর আইনজীবী সেজুতি চক্রবর্তী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে কোনো ক্ষেত্রে ফাঁসির সাজা দেওয়া যায়, অনেক ক্ষেত্রে বিরলতম ঘটনাতেও ফাঁসির সাজা দেওয়া হয়নি। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, সন্তোষ কুমার ভার্সেস মহারাষ্ট্র, রাজীব কুমার ভার্সেস দিল্লি। আমি ডেথ পেনাল্টির বিরুদ্ধে সওয়াল করেছি। নির্যাতিতার আইনজীবী বলেন, একজন চিকিৎসকের সঙ্গে এই ঘটনা ঘটেছে, বিরলের মধ্যে বিরলতম ঘটনা। ডেথ পেনাল্টি চাই, নয়তো সামাজিক প্রভাব পড়বে। যথেষ্ট স্পিডি ট্রায়াল হয়েছে। অভিযুক্তর অপর আইনজীবী বলেন, আমার একটাই আবেদন, এখনো কিছু খামতি রয়ে গিয়েছে, তাই যথাযথ তদন্তের আবেদন করছি। বিচারক অনির্বাণ দাস বলেন, এটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। আগেও সময় পেয়েছেন, তখন কি ভূমিকা ছিল? 2:45 রায়ের মাধ্যমে সাজা ঘোষণা করব। 1:10 মিনিটে প্রথম পর্যায়ের শুনানি শেষ হয়। বেলা 2:44, ফের শুরু শুনানি। বেলা 2:47 এজলাসে আনা হয় সঞ্জয়কে। বিচারক অনির্বাণ দাস বলেন, এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত জেলে থাকতে হবে। 64 ধারায় যাবজ্জীবন, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 5 মাস আরও কারাবাস, 66 ধারায় আমৃত্যু কারাবাস, 103-এর 1 ধারায় যাবজ্জীবন। মৃত্যুর জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ মৃতের পরিবারকে দেবে রাজ্য। ধর্ষণের জন্য 7 লক্ষ টাকা ক্ষতিপূরণ মৃতের পরিবারকে দেবে রাজ্য। নির্যাতিতার বাবা মা বলেন, আমাদের ক্ষতিপূরণের প্রয়োজন নেই, আমরা চাই মেয়ের খুনির উপযুক্ত শাস্তি। বিচারক অনির্বাণ দাস বলেন, আইনের যে প্রভিশন আছে এটা আমার রায়ে প্রতিফলিত করতে হবে। এরপরে আপনি ওই টাকা নিয়ে অন্য কিছু করতে পারেন বা নেবেন কি নেবেন না সেটা আপনার বিষয়। ফাঁসি নয়, আরজি করের ধর্ষণ এবং খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বিচারকের। পীযূষকান্তি নাগ ও রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আরজিকরের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। দোষী সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করতে গিয়ে এমনই জানান শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। বিচারকের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেননি, ক্ষতিপূরণ নয়, বিচার চাই, আদালতে দাবি নির্যাতিতার মা বাবার। বিচারেও মিলল না স্বস্তি। 9 আগস্ট থেকে 20 জানুয়ারি, 164 দিন, উদ্বেগ, উৎকণ্ঠা, চোখের জল, অবশেষে অপেক্ষার অবসান। রায় ঘোষণার পর থেকেই চিন্তার ভাঁজ, তবু বিচারের প্রতি আস্থা ছিলই। তাই শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাসের রায় মেনে নিয়েছেন নির্যাতিতার মা বাবা। তবে আমৃত্যু কারাদণ্ডের সাজায় সন্তুষ্ট নন তারা। দোষী অনেকে, সাজা একজনের। আমার মেয়ের সাথে সেদিন রাতে যে 4 জন ছিল, বা আমার মেয়ের বিপি, প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল বা সিপি এসিপি ওখানে যারা প্রেজেন্ট ছিলেন, এবং সেমিনার হলে সেদিন যারা প্রেজেন্ট ছিলেন, সেই অভিজ্ঞ বিরূপাক্ষ, এবং আমার মেয়েকে যারা আমাদের বিনা অনুমতিতে, আমরা তো সেকেন্ড পোস্টমর্টম চেয়েছিলাম, তাও তারা দ্রুত দেহ দাহ করে দিয়েছিল, তাদেরও আমি দোষীর তালিকায় ধরবো। সবাই সামনে আসবে এবং প্রকৃত দোষীরা সাজা পাবে, এটাই আমাদের আশা।
আরজি করে অন ডিউটি মহিলা চিকিৎসকের মৃত্যুতে গ্রেফতার হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। এরপরেই একাধিক প্রশ্ন ওঠে। মৃতার পরিবারের তরফেও দাবি করা হয় সঞ্জয় একা নয়, আরো অনেকে জড়িত এই ঘটনায়। তবে শেষ পর্যন্ত সিবিআই এর চার্জশিটে একা সঞ্জয়কেই দোষী দেখানো হয়। সাজা ঘোষণার দিনও সঞ্জয়কেই দোষী সাব্যস্ত করে তার আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়া হয়। বিরলের মধ্যে বিরলতম নয়। ধর্ষণ খুনের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। সঞ্জয়ের সাজা ঘোষণা করতে গিয়ে বিচারক অনির্বাণ দাস এমনই কথা বলেন। তাই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হলেও তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। প্রমাণে ব্যর্থ সিবিআই। সঞ্জয়ের সাজা ঘোষণার পর বিচারকের রায় নিয়ে কিছু বলতে চাননি নির্যাতিতার মা বাবা। তবে এই জঘন্য অপরাধ বিরলের মধ্যে বিরলতম প্রমাণ করতে ব্যর্থ হয়েছে সিবিআই, এমনই মন্তব্য তাঁদের। ক্ষতিপূরণের না নির্যাতিতার মা বাবার। মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের জন্য তার পরিবারকে মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। নির্যাতিতার বাবা আদালতের ভিতরেই জানিয়ে দেন, আমাদের ক্ষতিপূরণের প্রয়োজন নেই, আমরা চাই মেয়ের খুনির উপযুক্ত শাস্তি। বিচারক বলেন, আইনের যে প্রভিশন আছে এটা আমার রায় প্রতিফলিত করতে হবে। এরপরে আপনি ওই টাকা নিয়ে অন্য কিছু করতে পারেন বা নেবেন কি নেবেন না সেটা আপনার বিষয়। প্রতিবাদে অভয়া মঞ্চ। সাজা ঘোষণার দিনও শিয়ালদা আদালত চত্বরে প্রতিবাদ। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে গলা মেলান জুনিয়র চিকিৎসকরা। সঞ্জয় একা দোষী নন, দাবি আন্দোলনকারীদের। একজনকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়ে বাকি কাদেরকে সারা জীবনের জন্য মুক্ত করা হলো। একজনকে জেলের ভিতরে ঢুকিয়ে বাকি কত তোতা পাখিকে উড়িয়ে দেওয়া হলো। আমরা এই প্রশ্নগুলো করতে চাই। আগেও সিবিআই এর তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন নির্যাতিতার পরিবার। সঞ্জয় দোষী হলেও সে যে একা নয় সেই তত্ত্ব বারবারই শোনা গেছিল মা বাবার মুখে। সাজা ঘোষণার পরও একই কথা শোনা গেছে তাদের কথায়। তদন্ত বাকি বিচারও সেদিকেই আপাতত তাকিয়ে আপামর রাজ্যবাসী। সত্যসুন্দর ভট্টাচার্য ও শাশ্বতী রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। দোষী সাব্যস্ত হওয়ার পর সাজা ঘোষণা। আরজিকর ধর্ষণ খুন মামলায় আমৃত্যু কারাদণ্ড সঞ্জয় রায়। বিচারক অনির্বাণ দাস সাজা ঘোষণা করলেও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন অনেক। এরপর কি হবে? নতুন করে কি ট্রায়াল শুরু হতে পারে? সঞ্জয়ের কি জামিনের সম্ভাবনা রয়েছে? সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলেরই বা ভবিষ্যৎ কি? লম্বা হচ্ছে প্রশ্নমালা। 9 অগস্ট থেকে 20 জানুয়ারি, 5 মাস 11 দিন। এদেশ দেখেছে বিক্ষোভ, প্রতিবাদ, রাত দখল, অনশন। সর্বত্র ধ্বনিত হয়েছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। দাবি ছিল একটাই, আরজি করে নির্যাতিতার বিচার, ধর্ষণ খুনে অভিযুক্তদের শাস্তি। 164তম দিনে অপেক্ষায় ইতি। ধর্ষণ খুনের মামলায় শিয়ালদা কোর্টে দোষী সাব্যস্ত হওয়ার পর আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত সঞ্জয় রায়। গত শনিবার ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর এক ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়। তার দুদিন পর সাজা ঘোষণা। আদালত আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করতেই প্রশ্ন উঠছে একাধিক। প্রশ্ন উঠছে বিচার প্রক্রিয়া নিয়েও। এই মামলায় এখনো পর্যন্ত একজনের বিরুদ্ধেই চার্জশিট জমা করেছে সিবিআই। সঞ্জয় রায়ের বিরুদ্ধে খুন, ধর্ষণ ও ষড়যন্ত্রের ধারা প্রয়োগ করা হয়েছে। সঞ্জয় রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র অর্থাৎ 120 ধারা রয়েছে। তার মানে এই ষড়যন্ত্রে সঞ্জয় শুধু একা নয়, আরো অনেকে রয়েছে। প্রশ্ন উঠছে, এই ষড়যন্ত্রে যদি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল যুক্ত থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধেও 120 ধারা প্রয়োগ হবে। কিন্তু সিবিআই এখনো পর্যন্ত তাঁদের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট জমা দেয়নি। ইতিমধ্যে বিচারক অনির্বাণ দাস সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের সাজার রায় ঘোষণা করেছেন। সেক্ষেত্রে পরবর্তীকালে 120 ধারাকে সামনে রেখে আরজি কর মামলায় নতুন করে আর ট্রায়াল করার সুযোগ আইনে নেই। আইনে পরিষ্কার বলা আছে, 120 ধারায় অন্য অভিযুক্তরা যদি ফেরার থাকে তাহলে আলাদা করে ফেরার অভিযুক্তদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করা যায়। কিন্তু এক্ষেত্রে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল কেউই ফেরার নয়। তাই সিবিআই যদি সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দেয়, সেক্ষেত্রেও নতুন করে ট্রায়াল শুরু করার সুযোগ নেই।
তাহলে এখন কি হতে পারে? সঞ্জয়ের কি জামিনের কোনো সম্ভাবনা রয়েছে? সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলের ভবিষ্যতে বা কি? সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিলেও ট্রায়াল হবে না। উচ্চ আদালতে সঞ্জয়ের বেল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সঞ্জয় রায় জামিন পেলে এবং সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট যদি সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে হয় তাহলে ষড়যন্ত্র পরিষ্কার। এক্ষেত্রে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জেল খাটার সম্ভাবনা প্রবল। যদি নতুন করে ট্রায়াল শুরু করতে হয় তাহলে নতুন করে তদন্ত করতে হবে। আইনে পরিষ্কার বলা আছে, নতুন করে তদন্ত না করে রিট্রায়াল করা যায় না। এখন প্রশ্ন উঠছে, এবার তাহলে কোন পিটিশন গুরুত্ব পাবে? সিবিআই এর তদন্ত নিয়ে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে করা সুপ্রিম কোর্টের পিটিশনের গুরুত্ব অনেকটা বেড়ে যাবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি নতুন করে তদন্তের নির্দেশ দেয় তাহলে তদন্তের শেষে ফের নতুন করে বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। এর আগের দিনও নিজেকে নির্দোষ বলে দাবি করেছে সঞ্জয়। সোমবারও একই দাবি শোনা গিয়েছে সঞ্জয়ের গলায়। ফাঁসানো হয়েছে, ঘটনার সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে স্পষ্ট দাবি করেছে দোষী সঞ্জয়। খুন ধর্ষণের ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের নামও কি সামনে আসবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে চাপা পড়ে যাবে আরজিকর মামলাও? উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। দোষী সাব্যস্ত হওয়ার পর আমৃত্যু কারাদণ্ড। প্রেসিডেন্সি জেলের ১লা-২২ ওয়ার্ডে ৬ নম্বর সেলে ঠাঁই হয়েছে সঞ্জয় রায়ের। এই মুহূর্তে সেই ওয়ার্ডে আরও ৫ ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি রয়েছে। কোন সেলে কোন আসামি রয়েছে দেখে নিন এক ঝলকে। প্রেসিডেন্সি জেলের ১লা-২২ সঞ্জয়ের সঙ্গী ৬ নম্বর সেলে সঞ্জয় রায়। আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুন, আমৃত্যু কারাদণ্ড। ৩ নম্বর সেল শেখ ভান্নুর শাহ, ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। ৪ নম্বর সেলে রথিন সিং, চুঁচুড়ায় ত্রিকোণ প্রেমে খুন, ১১ই অক্টোবর ২০২০ সালের মামলা, ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। ৮ নম্বর সেলে বিপ্লব বিশ্বাস, চুঁচুড়ায় ত্রিকোণ প্রেমে খুন, ১১ই অক্টোবর ২০২০ সালের মামলা। ১১ নম্বর সেলে সঞ্জয় বিশ্বাস, ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। ১৬ নম্বর সেলে অলোক সাউ, তিলজলায় শিশুকন্যাকে ধর্ষণ ও খুন, ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। কলকাতা টিভি। সময় আর একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। ৩৫ শব্দের শপথ বাক্য পাঠ করান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস। আমেরিকায় স্বর্ণযুগের সূচনা। ট্রাম্পের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ট্রাম্পকে দ্বিতীয় ইনিংসের জন্য শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগের চেয়ে বৃহত্তর, অনেক বেশি শক্তিশালী এবং ব্যতিক্রমী হবে আমেরিকা। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে কথাই বললেন ডোনাল্ড ট্রাম্প। The golden age of America begins right now. From this day forward, our country will flourish and be respected again all over the world. We will be the envy of every nation, and we will not allow ourselves to be taken advantage of any longer. During every single day of the Trump administration, I will very simply put America first. Our sovereignty will be reclaimed. Our safety will be restored. The scales of justice will be rebalanced. The vicious, violent, and unfair weaponization of the Justice Department and our government will end. And our top priority will be to create a nation that is proud, prosperous, and free. America will soon be greater, stronger, and far more exceptional than ever before. গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।